গিরিশচন্দ্র ঘোষের অনুবাদে শেক্সপিয়ারের ম্যাকবেথ। সেখানে এক জায়গায় ম্যাকবেথ বলছেন, পথের কণ্টক যত করিয়া মোচন, নিজ কার্য করিব সাধন। এখন ম্যাকবেথের কাল হোক কিংবা মন্দারের কাল, শাসকের বিরুদ্ধে বারবার ক্ষমতার লক্ষ্যে ওই পথের কাঁটা সরাতে হিংসার আশ্রয় নেওয়ার ছবি আমাদের সামনে আসে। বারবার গণতন্ত্রকে একেবারে তামাশায় পরিণত করে বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলে। আজ গোটা দিন ধরে ত্রিপুরা পুরভোটে ঠিক কী হলো এবং তার আগে বেশ কিছুদিন ধরে কি চলছিল বহুবার আপনাদের দেখিয়েছি। উল্টো দিকে বিজেপি আবার বলছে শুধু ত্রিপুরা দেখলে হবে, 2018 সালে পঞ্চায়েত ভোটে আমাদের এই রাজ্যে কি হয়েছিল সেটা ভুললে চলবে কেন? হিংসার রাজনীতির এই বারবারন্ত কি কোভিড কিংবা গ্যাংগ্রিনের মতোই সংক্রামক? তাই বাংলাভাষী একটা রাজ্যের বিরোধীদের অভিযোগ একেবারে হুবহু তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে আরেকটা বাংলাভাষী রাজ্যে। এই পরিস্থিতিতেই আজকে কলকাতার পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। আগামী 19শে ডিসেম্বর এই কলকাতায় পুরভোট। আমরা এইটুকু আশা করতে পারি যে এবার অন্তত এই লজ্জার ট্র্যাডিশনের হাত থেকে মুক্তি পাবো আমরা। আমাদের আজকের সভার বিষয়, বেলাগাম হিংসাই শাসকের মন্ত্র, পেশি বলে ভোট হলে মৃত গণতন্ত্র। আমার প্রথম বক্তা তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। শুভ সন্ধ্যা। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ বিভিন্ন বক্তাবৃন্দ এবং যারা শুনছেন। আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বেলাগাম হিংসাই শাসকের মন্ত্র, পেশি বলে ভোট হলে মৃত গণতন্ত্র। স্বাভাবিকভাবেই যুগে যুগে বারে বারে ইতিহাসে এই কথাটির পুনরাবৃত্তি হয়েছে, এটা কখনোই অস্বীকার করা যায় না। ত্রিপুরায় আজকের যে নির্বাচন, এই নির্বাচন মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে বিরোধীদের গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হয়, যার সূচনা হয়েছিল যেদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রথম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পুজো দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচারের সূচনা করতে গিয়েছিলেন সেদিন থেকে। এবং তারপর উপর্যুপরি হামলা, গণতন্ত্রের কণ্ঠরোধ, তৃণমূল প্রার্থীদের বাড়ি পুড়িয়ে দেওয়া, বাড়িতে গুলি চালানো, আমাদের নেতাদের বাড়ি ভাঙচুর করা, বিভিন্ন নেতা নেত্রীকে আক্রমণ করা, প্রচার করতে না দেওয়া এবং শেষ বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা, এমনকি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে অগ্রাহ্য করে গায়ের জোরে, পেশিতন্ত্রের জোরে গণতন্ত্রকে তার কণ্ঠ রোধ করে দেওয়াকে যারা নিজেদের সুনামকে বজায় রাখার জন্য গণতন্ত্রকে প্রহসনে পরিণত করলেন, আজকে এটা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে তাহলে পশ্চিমবাংলায় কি পেশিবল শাসক দল দেখায় না? আমি বলতে চাই, শুরু করতে চাই যুক্তফ্রন্টের আমল থেকে। যুক্তফ্রন্টের আমলে যখন যুক্তফ্রন্ট ক্ষমতায় ছিল, আমরা তখন দেখেছি সাইবারির ঘটনার কথা। সেই সময় অনেক সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস আমরা সেই সময় পরিলক্ষিত করেছি। আমরা যখন ছোট ছিলাম পরবর্তীকালে শুনেছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কিভাবে প্রচার করতেন যে 72 থেকে 77 কংগ্রেস কীরকম অত্যাচার করেছে। এবং এই প্রচারকে সামনে রেখে 34 বছর এক টানা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পশ্চিমবাংলার বুকে রাজত্ব করেছে। পশ্চিমবাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যখন রাজত্ব করেছেন, আমরা দেখেছি কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে হাওড়ার আন্দোলনে কারোর হাত কেটে নেওয়া হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পরে দেখেছি যে ছোট আঙারিয়ার বুকে কিভাবে 9 জনকে গণহত্যা করে পুড়িয়ে খুন করা হয়েছিল। আমরা দেখেছি বামফ্রন্টের আমলে কিভাবে সুচপুরের নানুরে 11 জন ক্ষেত মজুরকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সিঙ্গুরের চাষিদের উপর কি চরম অত্যাচার হয়েছিল। আমরা দেখেছি 2007 সালের 4 জানুয়ারি কিভাবে নন্দীগ্রামে গুলি চালনা করা হয়েছিল, 4 জন মারা গিয়েছিল। আমরা দেখেছি 2007 সালের 14 মার্চ কিভাবে পুলিশের সাথে মিশে গিয়ে সিপিএমের হারবাদ বাহিনী গণহত্যা সংগঠিত করেছিল। আমরা দেখেছি কিভাবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ভোরের আলো ফোটবার আগে নেতাইয়ে গণহত্যা সংগঠিত করেছিল।
এর বিরুদ্ধে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী হলেন। হ্যাঁ, আমরা বলেছিলাম যে আমরা সিপিএম এর বেনজল ঢুকতে দেব না, কিন্তু আমরা পুরো আটকাতে পারিনি, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং যে যে জায়গায় ওই বেনজল ঢুকে আমাদের পার্টির উপরে কিছু কিছু জায়গায় নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, সেই সেই জায়গায় তৃণমূলের আসল নীতি, আমরা সেখানে আমাদের যে মনোভাব মানুষের জন্য কাজ করার, সেটা আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারিনি, এটা অস্বীকার করার কোনো লাভ নেই। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে অতি অবশ্যই কিছু অনিয়ম হয়েছিল, এটা আমরা সব জায়গায় 2019-এর পর বাড়িতে বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছি। 2019-এ যখন দিদিকে বলো কর্মসূচি আমরা পালন করেছিলাম, আমরা বলেছিলাম দলীয় নেতৃত্বের নির্দেশকে অমান্য করে যারা ব্যক্তিগত স্বার্থে মানুষের গণতন্ত্রকে খুন করেছে, আমরা তাদের জন্য ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা করে দিন, আমরা জীবনে এ কাজ আর করব না, এ কাজ করতে দেব না। এবং মানুষ আমাদের বিশ্বাস করেছিল বলেই 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 213, পরবর্তীকালে 4টি উপনির্বাচন হয়েছে, আমাদের 217টা আসনে জয়ী করেছেন, কারণ মানুষ বিশ্বাস করেছিলেন আমরা যে কথা বলছি আমরা সেই কথা রাখব। অর্থাৎ সংগঠনে তৃণমূল কংগ্রেসের একটা গুণগত পরিবর্তন হয়েছে, এখন একটা মনিটরিং হয়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হবার পর আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে রাজ্য সভাপতি এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা সাপেক্ষে একটা নতুন প্রজন্মকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নিয়ে এসছেন, যারা বলছেন আমাদের কাজ শুধু মানুষের পাশে থাকা। তাহলে সন্ত্রাসের কি শুধু একটাই মুখ, শুধুমাত্র রাজনৈতিক সন্ত্রাস? 2014 সালে যে রাজনৈতিক দল ভারতবর্ষের ক্ষমতায় এলেন, তারা সন্ত্রাসের আরো বিভিন্ন মুখ খুলে দিলেন, যে সন্ত্রাসের কথা আমরা কেউ আগে কোনোদিন কল্পনা করতে পারিনি। এই 2014 সালে এই ভারতীয় জনতা পার্টি যেদিন তারা কেন্দ্রে আসীন হলেন, প্রথম শুরু করলেন ধর্মীয় সন্ত্রাস। ধর্মীয় সন্ত্রাসটা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দেওয়া হলো একটা ধর্মীয় সংগঠনের নামে, যে অন্য ধর্মের মানুষ তাকে খুন করো। আমরা দেখেছি কিভাবে উড়িষ্যায় একজন খ্রিস্টান পরিবারকে কিভাবে খুন করা হয়েছিল। আমরা দেখেছি এই ধর্মীয় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলে কিভাবে গৌরী লঙ্কেশকে খুন করা হয়েছিল। আমরা দেখেছি এই ভারতবর্ষের বুকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কিভাবে খুন করা হয়েছে। শুধুমাত্র অন্য ধর্মের মানুষকেও নয়, নিজের ধর্মের মধ্যেও যারা দলিত সম্প্রদায়ের, হিন্দু ধর্মের মধ্যেও যারা দলিত সম্প্রদায়ের মানুষ, যারা নিচু জাতির মানুষ, তাদেরও কিভাবে ধর্মের নামে খুন করা হয়েছে, লাভ জেহাদের নামে কিভাবে খুন করা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক সন্ত্রাস করে বিরোধীদের কণ্ঠরোধ করা নয়, এই কেন্দ্রীয় সরকারের যে দলটি দ্বারা পরিচালিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তারা সরকারি সমস্ত মাধ্যম, সিবিআই, ইডি, এনআইএ, মানবাধিকার কমিশন, ইনকাম ট্যাক্স, তাদের প্রত্যেককে নামিয়ে দিয়েছেন কিভাবে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা যায় সারা ভারতবর্ষ জুড়ে। শুধুমাত্র পশ্চিমবাংলার বুকে নয়, পশ্চিমবাংলার বুকে 2021 সালের নির্বাচনে হারার পরে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য সুব্রত মুখার্জির মতো একজন বয়স্ক মানুষকে জেলে আটকে রাখলেন। ভদ্রলোক মারা গেলেন তার কিছুদিন বাদে। আমরা দেখেছি কিভাবে সুলতান আহমেদকে, আমাদের প্রাক্তন এমপি, তাকে এমনভাবে মানসিক প্রেসার করা হলো তিনি মারা গেলেন। তাপস পালের মতো একজন সাংসদ মারা গেলেন। আমরা দেখেছি কিভাবে প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম সাহেবকে হেনস্থা করা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে কর্ণাটকের কংগ্রেস নেতাকে হেনস্থা করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন মাধ্যমকে নিয়োজিত করা হচ্ছে কিভাবে বিরোধীদের কণ্ঠস্বরকে রোধ করা যায়। আবার সাম্প্রতিককালে বিএসএফকে এনে 50 কিলোমিটার জায়গার দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে রাজ্যের আইন শৃঙ্খলার উপর রাজ্যের কোনো কন্ট্রোল না থাকে, যাতে দিল্লি থেকে পুরোটা কন্ট্রোল করা যায়। অর্থাৎ বিভিন্ন সংগঠনকে, যেগুলো সরকারি প্রতিষ্ঠান, তাদেরও ব্যবহার করা হচ্ছে কিভাবে বিরোধীদের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়া যায়। আর সর্বশেষ যেটা করে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক সন্ত্রাস। এই অর্থনৈতিক সন্ত্রাস মানে কি? রাজ্যকে তার প্রাপ্য টাকা দেব না,
রাজ্যকে তার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করব, যাতে রাজ্যগুলো আমার কাছে সারেন্ডার করতে বাধ্য হয়। রাজ্যকে এমনভাবে অর্থনৈতিকভাবে বঞ্চনা করব, রাজ্য যাতে মানুষের জন্য কাজ করতে না পারে। এবং এটা বাদ দিয়েও লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম 50 টাকা বাড়িয়ে দিয়ে 5 টাকা 10 টাকা কমিয়ে দিয়ে মানুষের মনোরঞ্জন করা যাবে না। যে অর্থনৈতিক সন্ত্রাস মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, গ্যাসের দাম কোন পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে, এবং আপনারা দেখুন জিনিসপত্রের দাম দিনের পর দিন ঊর্ধ্বগতি লাভ করছে। চাষিদের উপর জোর করে বিল এনে যখন 400-র উপর চাষি মারা গেছে, তখন সেই বিল প্রত্যাহার করা হচ্ছে। আমরা দেখেছি কিভাবে নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে কত মানুষ মারা গেছে। এইসব অর্থনৈতিক সন্ত্রাস এই ভারতীয় জনতা পার্টির আমলে এই ভারতবর্ষের বুকে সংগঠিত হয়েছে। আমরা চাই এই সন্ত্রাস মুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত ভারতবর্ষ এবং সন্ত্রাস মুক্ত যাতে একটা নির্বাচন হয়। আমি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে যাচ্ছি, 19শে জানুয়ারি কলকাতা কর্পোরেশনের যে নির্বাচন হবে, একজন বিরোধীও একটা অভিযোগ করার সুযোগ পাবেন না। নতুনভাবে তৃণমূল কংগ্রেস 2021-এর পর যে পথে চলা শুরু করেছে, আমি আশা করব সারা ভারতবর্ষের মানুষ সেই পথে চলবে। সমস্ত রাজনৈতিক দলগুলো মমতা ব্যানার্জির দেখানো পথে চলবে। নমস্কার। ধন্যবাদ পার্থদা। পার্থদা প্রত্যাশিতভাবেই 72-77 দিয়ে শুরু করে 77 পরবর্তী 34 বছর অবশ্যই সাঁইবাড়ি, ছোট আঙারিয়া, নানুর, সিঙ্গুর, নন্দীগ্রাম নেতাই হয়েই এসেছেন সন্ত্রাসের প্রসঙ্গে। সিপিএমের বেনজল 2011 থেকে 2021 এই 10 বছর যা যা ঘটেছে সবটাই সিপিএমের বেনজল, এই প্রশ্ন অবশ্যই থাকবে। বিশেষ করে পার্থদার জেলাতেই কালকে শঙ্কর আড্ড বলছিলেন যে কিভাবে তার উচ্চতর নেতৃত্বের নির্দেশে তিনি অন্য জায়গায় গিয়ে বুথ দখল করেছেন, ভোটে অন্যায় করেছেন, ভুল স্বীকার করছেন। পার্থদা শেষে বড় একটা দায়িত্বের সঙ্গে কথা বললেন, সেটা হচ্ছে একটা অভিযোগ 19 তারিখ, আগামী 19 তারিখ কলকাতার যে ভোট, তাতে বিরোধীরা একটা অভিযোগ করারও সুযোগ পাবেন না। নতুন পথে চলছে তৃণমূল কংগ্রেস, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু আজকের কথা হলো, আজকে ত্রিপুরায় কি হলো? ত্রিপুরায় একটা কর্পোরেশন, 13টা পুরসভা, 6টা নগর পঞ্চায়েতে ভোট হলো। এই 3টে স্তর মিলিয়ে দেখছিলাম মোট 334টা ওয়ার্ডে ভোট ছিল। দিনভর নানা সন্ত্রাস, নানা গাজওয়ারির ছবি এবিপি আনন্দের ক্যামেরায় উঠে এলো। কিন্তু তার থেকেও যেটা মারাত্মক, যেটা ভোটের আগে 112টা ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির ঝুলিতে চলে গেছে। অঙ্কের হিসেবে প্রায় 34% ওয়ার্ডে সম্পূর্ণ একতরফাভাবে বিজেপি জিতে গেল। পার্থদা এক্ষুনি বলবেন যে এই তো ত্রিপুরার গণতন্ত্র। পঞ্চায়েত উপনির্বাচনের অঙ্কটা আরেকবার মনে করিয়ে দিতে পারেন, 96% পৌঁছেছিল। আমি পার্থদাকে শুধু একটা অদ্ভুত সমাপতন মনে করিয়ে দেব। এই পশ্চিমবঙ্গ রাজ্যেও 2018 সালের পঞ্চায়েত ভোটে ওই 34% আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতে গেছিল, অর্থাৎ বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। আর ওই ভোট সন্ত্রাসের, ওই গাজওয়ারির অভিযোগ সমস্তই ছিল। কিন্তু সেসব কাজের জন্য প্রতিদিন এখন অনুব্রত মণ্ডলরা স্বীকারোক্তি, অনুশোচনা, আত্মসমালোচনা করছেন। আর সেই পুরনো প্রবাদটা এই মৌকায় কেউ যদি মনে করিয়ে দিতে চান, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, তাকে খুব দোষ দেয়া যায় কি? যাই হোক, শেষ কথা পার্থদা আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দায়িত্ব নিয়ে বলেছেন যে এমন একটা ভোট হবে আগামী 19 তারিখ, 19শে ডিসেম্বর, যেখানে বিরোধীরাও অভিযোগের সুযোগ পাবে না। আমাদের নজর থাকবে সত্যিই কি সেই সুখ স্বপ্নের দিন, সেই সুদিন আসবে বাংলায়? যাই হোক, আমার পরের বক্তা স্বপন দাস। ধন্যবাদ সুমনবাবু, শুভ সন্ধ্যা, সকলকে শুভেচ্ছা। এখানে যারা আছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, আজকের বিষয়বস্তু বেলাগাম হিংসাই শাসকের মন্ত্র, পেশি বলে ভোট হলে মৃত গণতন্ত্র। এর সূত্রপাতটা কোথায়? আমাদের ভারতবর্ষের মতো দেশে ক্ষমতা ধরে রাখার জন্য আর ক্ষমতা পাওয়ার জন্য পেশি শক্তির ব্যবহার হয় না, বা অশুভ শক্তিকে আমরা আহ্বান করি না বা তাদের সাহায্য নিই না, এমন নজির আজকের নয়, দীর্ঘদিন থেকে হয়ে আছে। আমি যে ঘটনাটা সূত্র করব আর শুরু করব যেটা দিয়ে, সেটা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। আমাকে কেউ বলছিলেন 1952 সালের একটা নির্বাচন পশ্চিমবাংলায়, তার যিনি প্রধান মুখ ছিলেন তিনি নির্বাচন
কমিউনিস্ট পার্টির একটা অজ্ঞাত কুলশীলের কাছে প্রায় তিনি হেরে যাচ্ছিলেন। আর 1946 সালে দাঙ্গা প্রতিহত করার জন্য যিনি এখানে নেমেছিলেন সেই ভদ্রলোক আবার তাকে জেতানোর জন্য মাঠে নামেন এবং তিনি অনেক ভোট সংগঠিত করে দিতে পেরেছিলেন বলে সে যাত্রায় সেই ব্যক্তি জিতেছিলেন। যদিও শেষ যাত্রা উত্তরতে গিয়ে পোস্টাল ব্যালটের সাহায্য নিতে হয়েছিল এবং পোস্টাল ব্যালটের মাধ্যমেই নাকি তিনি জিতেছিলেন। আমি নামটা বললাম না, আপনারা জানেন তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, কৃতি এবং গুণী মানুষ। অর্থাৎ পেশি শক্তি তখন থেকেই ব্যবহার করা হয়েছে। বাংলার বুকে বা যে হিংসার রাজনীতি ভারতবর্ষের মধ্যে হয়, যদি আপনি বিহার বা উত্তরপ্রদেশ দেখেন, সেখানকার নির্বাচনটা হয় জাতপাতের উপর নির্বাচন হতো। অনেক মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হতো না। কিন্তু কেরল, পশ্চিমবাংলা আর ত্রিপুরা, এই তিনটে রাজ্যে হিংসা সমস্ত লাগাম ছাড়িয়ে যায়। কেন? এর সূচনাও 60-এর দশকে। কিরকম সূচনা? যেদিন থেকে এই তিনটে রাজ্যে কমিউনিস্ট পার্টি শক্তিশালী হতে শুরু করলো, আর আপনারা যদি লক্ষ্য করেন তখন থেকে এই সূত্রপাতটাও শুরু হলো। 1967 সাল যুক্তফ্রন্ট ক্ষমতায় এলো। ক্ষমতায় আসার পর কলকাতার বুকে মানুষ লক্ষ্য করলো একটা অস্ত্রশস্ত্র সজ্জিত বড় মিছিল তারা রাজপথে হেঁটে যাচ্ছে। কি স্লোগান সে সময়? পাওয়ার গ্রোথ আউট অফ দ্য ব্যারেল অফ গান। বন্দুকের নল ক্ষমতার উৎস। আজকে যদি এই কথাগুলো বলি, আপনারা অনেকে 72 থেকে 77 সালের কথা বলবেন, আমিও বলবো। কিন্তু 1967 সালে ক্ষমতায় আসার পর আপনারা তো এই দিশাটা প্রথম কলকাতার মানুষকে দেখিয়েছিলেন, কলকাতার বুকে দেখিয়েছিলেন, সারা বাংলায় দেখিয়েছিলেন। জমির মানুষের ফসল লুট করা, ফসল কেটে নেওয়া, নিরীহ মানুষকে মারা, অত্যাচার করা, সব সারা বাংলায় লাগামহীনভাবে চালিয়ে গেছে কমিউনিস্ট পার্টি। কি ঘটেছিল সেই সময়? চারু মজুমদার ছাত্র যুবদের উদ্দেশ্যে বললেন যে তোমরা মানুষকে, উকিলকে, ব্যবসায়ীকে, যোদ্ধাদেরকে তিনি বিধান দিলেন, তোমরা যদি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, জিহাদ ঘোষণা করো, কোনো অসুবিধা নেই, তোমরা খতমও করতে পারো, তার নিদানও তিনি দিলেন। চারু মজুমদার দিলেন। রাজপথে খুন হতে লাগলো, বিভিন্ন মানুষকে খুন করা হলো, গ্রাম বাংলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খতমের রাজনীতি শুরু হলো। আর কি মাও সেতুংয়ের সেই স্লোগান দেওয়া বলা হলো, আর তার মাঝখানে একটা নতুন স্লোগান উঠল, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। কারা সেদিন স্লোগান তুলেছিলেন মনে করে দেখুন আপনারা। 17ই মার্চ 1970 পার্থবাবু উল্লেখ করেছেন, শুধুমাত্র কমিউনিস্ট পার্টিতে যোগ দিতে চাননি বলে সাঁইবাড়িতে গণহত্যা করা হয়েছিল। কমিউনিস্ট পার্টির সঙ্গে সহযোগিতা করতে চাননি বলে। কারা করেছিলেন আপনারা জানেন, তাদের নামগুলো প্রকাশ্যে এসে পড়ে। ফেব্রুয়ারি 1971 ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক হেমন্ত বসুকে খুন করা হলো। ফরওয়ার্ড ব্লকের সেই সময় নেতৃত্ব বললেন যে এটা সিপিএম খুন করেইছে। পরে বৃহত্তর বাম ঐক্যের সাথে তারা 180 ডিগ্রি ভোল্ট খেয়ে বললেন না, এটা কংগ্রেসীরা করিয়েছে। 1972 থেকে 77 যখন নকশালরা, কমিউনিস্টরা যৌথভাবে বিভিন্ন মানুষকে খুনের রাজনীতি নিয়েছেন, খতমের রাজনীতি নিয়েছেন, রাজ্যের শাসক দল সিদ্ধার্থ শঙ্কর রায় ঠিক তাদের পথে হাঁটতে লাগলেন। একের পর এক গণহত্যা করতে লাগলেন। পুলিশের মর্গগুলো ডাক্তারদের কাছে একটা দুঃস্বপ্নের রাত হয়ে থাকলো যে এত মানুষকে খুন করা হচ্ছে, এনকাউন্টার করা হচ্ছে, ফেক এনকাউন্টার করা হচ্ছে। কি হয়নি সেই সময় আপনারা সে সময় জানেন। তারপর জরুরি অবস্থা। জরুরি অবস্থাতে আনন্দবাজার পত্রিকার কতজন সাংবাদিককে সেই সময় অ্যারেস্ট করা হয়েছিল, কত বুদ্ধিজীবীকে অ্যারেস্ট করা হয়েছিল, বিনা বিচারে তাদেরকে জেলে পাঠানো হয়েছিল, কত রাজনীতিবিদকে জেলে পাঠানো হয়েছিল। আপনারা তার ইতিহাস জানেন, আমি তার বর্ণনা করতে চাই না। কেন হয়? শাসক পুলিশকে কখন তারা কাজে লাগায়, কেন লাগায়, এর প্রত্যেকটা আপনারা জানেন। এই প্রত্যেকটা বিষয়ের উপর আমি 2-1 লাইন করে মাত্র বলবো। 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় এলেন।
1977 থেকে 87 যদি আপনি দেখেন, পশ্চিমবাংলার বুকে আপনারা যদি বেহালাতে যান, যাদবপুর পেরিয়ে যান, টালিগঞ্জ পেরিয়ে যান, একটার পর একটা কারখানা। 7টা থেকে মেয়েরা ব্যস্ত, স্বামীরা কাজে যাবে, সাইকেলের টিংটং বেল বাজাতে বাজাতে তারা 8টার মধ্যে কারখানায় ঢুকবে। তারাতলা থেকে বজবজ পর্যন্ত কয়েকশো কলকারখানা, হুগলি থেকে শুরু করে হাওড়ার চারপাশে কলকারখানা, লক্ষ লক্ষ মানুষ সেখানে কাজ করত। কিন্তু 77 সালে ক্ষমতায় আসার পর সিপিএম এর নতুন স্লোগান এলো, চলছে না, চলবে না, সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, আমাদের দাবি মানতে হবে, নইলে তোমাদের সব বন্ধ করতে হবে। আর বন্ধ করার নতুন নাটকে কি হলো, জেহাদি আর এই জঙ্গি তাদের শ্রমিক সংগঠন তারা সর্বত্র ঠিক করলেন যে শুধুমাত্র তোলা তুলতে হবে মাসের শেষে, যারা দিতে পারবে না তাদেরকে বন্ধ করিয়ে দাও। শ্রমিকদের নামে সেই জঙ্গি আন্দোলনের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত শ্রমিকরা তাদের সেই আন্দোলনের ফল আজকে ভুগছে। অধিকাংশ কলকারখানা বন্ধ হয়েছে, তারা এখান থেকে চলে গেছে। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি। আপনারা যদি আজকের সাউথ সিটি মল যেটা তৈরি হয়েছে, সাউথ সিটি কি ছিল সেখানে? ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম পাখা ইন্ডাস্ট্রিজ। কারা বন্ধ করলো? কাদের মধ্যে শিল্পের একটা জায়গাতে অত বড় বাড়ি তৈরি হয়ে গেল? বামফ্রন্ট ক্ষমতায় ছিল, কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। কেন আপনারা ওটাকে প্ল্যান পাস করিয়েছিলেন? কেন ওখানে আপনারা দিয়েছিলেন শিল্পের জমিতে ওখানে বাড়ি তৈরি করার অনুমতি? এই কথাগুলো বলা হয় না, কারণ এরকম হাজার হাজার কলকারখানা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, বিচার ব্যবস্থাকে কলুষিত করে আজকে তারা সেখানে সব কলকারখানার জমিগুলোতে বড় বড় প্রাসাদোত্তম বাড়ি তৈরি হয়েছে। কলকারখানা বন্ধ হয়ে গেল, শিল্প বন্ধ হয়ে গেল, শুধুমাত্র এই একটি সরকারের গুণের জন্য, এই সরকারের জন্য। সেখানে শুরু হলো কি, আইনের শাসনের দরকার নেই, শাসকের শাসন দরকার। আর শাসক মানে কি? পঞ্চায়েত রাজ। পঞ্চায়েত রাজে কারা শাসন করবে? না দল শাসন করবে। দলের কথা শুনলে ভালো, না শুনলে তোমাদেরকে যা কিছু করার ঘচাং ফুট ব্যবস্থা করিয়ে দেওয়া হবে। 79-তে মরিচ ঝাঁপি, 82-তে 17 জন আনন্দমার্গীদের হত্যা করা, 93-এর 21শে জুলাই 13 জন যুব কংগ্রেস কর্মীকে মারা, 2000-এর 27শে জুলাই সুদপুরে 11 জনকে হত্যা করা, নভেম্বর 2000-এ বুদ্ধবাবু প্রথম দিকটা ভালো শুরু করলেন। তারপর তিনি বললেন শিল্প করতে হবে, শিল্প করতে হবে। আর শিল্প করতে গেলে কি হবে? পার্টির ক্যাডারদের সব লাগিয়ে দাও, জমি সব দখল করতে হবে, যারা দেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা ঘোষণা করো। তৃণমূল ঠিক একই রাস্তায় এলেন। মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন, ক্ষমতায় এসে বললেন কি, বদলা নয়, বদল চাই। আর বদল চাইয়ের প্রথম লক্ষণ 2011 সালে ক্ষমতায় আসার পর মাত্র 56 জন বিরোধী 9 মাসের মধ্যে খুন হলেন। আর তার মধ্যে অন্যতম কে? সিপিএমের এমএলএ প্রদীপ্তা আর জেলা নেতা কমল গায়েনকে পিটিয়ে হত্যা করা হলো। 9 মাসে 56 জন খুন। 2018-র পঞ্চায়েত নির্বাচনের দিন 10 জন। সিপিএম হাসছে, সায়নবাবু হাসছিলেন যখন বলছিলেন 2018-র পঞ্চায়েত নির্বাচনের কথা যে 34%। আপনারা 2003-এ 11% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন, ভোট করতে দেননি, নমিনেশন ফাইল করতে দেননি। 2008-এ 5.47% আসনে আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করতে দেননি, যদিও 2008-এ নন্দীগ্রাম আর তখন সিঙ্গুরের আন্দোলনের জন্য আপনারা অতটা দখল করতে পারেননি। 2013-তেও তৃণমূল কংগ্রেস 6274টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন, কেউ কম নয়। যে যখন ক্ষমতায় গেছে, কেরলে শুধুমাত্র আজকের পিনারায়ণ বিজয়নের নিজের জেলাতে গত কয়েক মাসের মধ্যে 7 জন খুন হয়েছে। আর শুনলে অবাক হয়ে যাবেন, এমন একজন খুন হয়েছেন তার বাবা, তার থেকে 18 বছর আগে তার বাবাও খুন হয়েছিল আরএসএস করার জন্য। শুধু তাই নয়, তার দেহটাকে পুড়িয়ে যখন গাড়িতে করে খুঁজছিল, সেই গাড়িতেও বোমা মেরে একজন বৃদ্ধা, 70 বছরের বৃদ্ধাকে খুন করা হয়েছে, ড্রাইভারকেও মারা হয়েছে। কি ধরনের খুনের রাজনীতি কেরলে সিপিএম করে! আমাদের এই ভারতবর্ষের বুকে, বিশেষ করে এই 3 রাজ্যে এই সন্ত্রাসের আগুন যারা জ্বালিয়েছেন, সন্ত্রাসের দ্বীপ যারা জ্বেলেছেন, তার একমাত্র দায়ী কমিউনিস্ট শাসকরা, তারাই করেছেন। আর তার ধারক বাহক হিসেবে আজকের যে যেখানে গেছে সেখানেই। আমি শুধু একটা উদাহরণ সুমনবাবু আপনাকে দিতে চাই। বিজেপি 1.5% ভোট পেয়েছিল, আমাকে 1 মিনিট সময় বেশি দেবেন। বিজেপি 1.5% ভোট পেয়েছিল ত্রিপুরাতে 2013-র বিধানসভা নির্বাচনে। 2014 সালের নির্বাচনে 5.7% লোকসভা নির্বাচনে ভোট পেয়েছিল। 2018-তে তারা ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পর সায়নদেববাবু আপনি শুনে নিন,
80% আপনাদের কলেজের ইউনিয়নের প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি সমস্ত ইউনিয়ন নিয়ে এবিপিপিতে জয়েন করেছিল 80% কলেজে। তো সেই লোকগুলো যারা ত্রিপুরাতে বিজেপিতে এসছে, নিচুর তলা তো তারাই দখল করেছে। তো তাদের মাধ্যমে আপনাদের কাছে যা শিখে এসছে, হাত পাকিয়ে এসছে, কিছু ঘটনা একদম ঘটাবে না, এটা আমরা বা আশা করি কি করে, আপনারা বা আশা করেন কি করে? ঠিক আপনাদের লোকেরা তৃণমূলের মধ্যে গেছে, আমাদের মধ্যেও এসছে, তারা ওই একই শিক্ষা আমাদের হয়ে করছে, আপনাদের হয়ে করছে, আমাদের দলে এসে। তো এটা তো হবেই, কিছু ঘটনা ঘটবে, সমাজের পরিবর্তন করতে হবে। আজকে যদি সুমনবাবুকে বলি আপনি চলুন প্লেন চালান, সুমনবাবু প্লেন চালাবেন? বলবেন ওটা আমার কাজ নয়, সঞ্চালনটা আমি ভালো বুঝি, ওটা আমাকে করতে দিন, প্লেন চালানোটা আমার কাজ নয়। কিন্তু যাদের রাজনীতি করার কাজ নয়, রাজনীতির দরকার নেই, তারাই তো এখন বেশিরভাগ রাজনীতিতে আসছে। ভালো লোকেরা রাজনীতি আসতে চাইছেন না। অশোকবাবুকে যদি বলি, নজরুলদাকে যদি বলি রাজনীতিতে আসুন, প্রত্যক্ষ রাজনীতি করুন, শ্রীজাতবাবুকে যদি বলি আসুন রাজনীতি করুন, করবেন ওরা রাজনীতি? করবে না। রাজনীতি কারা করতে আসছে? তারা জানে উইদাউট ইনভেস্টমেন্টে এত ভালো ব্যবসা ভারতবর্ষের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। কারণ প্রচুর আয় হয়, প্রচুর আমদানি হয়। এই ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে সমাজ পরিবর্তন করতে হলে ভালো লোকেদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, তাদেরকেই সামনে দাঁড় করাতে হবে। আর যাই হোক, তারা খারাপ কাজ করার আগে 10 বার ভাববে। আর যারা ক্ষমতায় এসছেন এই রকম পাওয়ার জন্য, চাওয়ার জন্য, তারা কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ধরনের পেশি শক্তিরই ব্যবহার করবে, পেশি শক্তির সাহায্য নেবে। এই সমাজকে বদলাতে গেলে, আমাদেরকে বদলাতে গেলে ভালো মানুষকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এগিয়ে দিতে হবে, তাদের মাধ্যমে দেশ বা রাজ্য পরিচালনা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্বপনদা। এমনিতে ইতিহাসের সফর আমার চমৎকার লাগে, অতীতচারিতা বেশ ভালো, কিন্তু অতীতে শাসকের হিংসার এত উদাহরণ পেলাম, বর্তমান শাসকের হিংসা, কেন্দ্রের শাসকের হিংসা কি একেবারে কোনো উদাহরণ নেই? স্বপনদা পরিষ্কার করলেন না, তবে স্বপনদা একটা অমোঘ বাক্যবন্ধ বলেছেন 3টে শব্দের, কেউ কম নন। আমি এটাকে মোটামুটি যদি সাম আপ করতে হয় তাহলে এই 3টে শব্দ দিয়ে করতে রাজি আছি, কেউ কম নন। তবে আমি জানি না সায়নদীপের কী প্রতিক্রিয়া হবে। খানিকক্ষণ আগে পার্থ ভৌমিক গোটাটা সিপিএমের বেনজল বললেন, যে এইখানে যা সন্ত্রাস হয়েছে সিপিএমের বেনজল। স্বপনদা খানিকক্ষণ আগে বললেন ত্রিপুরায় যে সন্ত্রাস হয়েছে সেটাও সিপিএমের বেনজল। সিপিএম আর কত বেনজলের দায়িত্ব নেবে সে সায়নদীপের সময় সায়নদীপ নিঃসন্দেহে বলবে। প্লেন চালানো কাজ ছিল, এরাম এক ভদ্রলোক কিন্তু দেশ চালিয়ে দেখিয়েছিলেন। আমি ইতিহাসে যদি নজর রাখতেই হয়, সম্ভবত স্বপনদা আরেকটা উদাহরণ বলছিলেন, নাম বলেননি, আমার নাম বলতেও কোনো অসুবিধে নেই। 1957 সালে সম্ভবত কলকাতার বউবাজার কেন্দ্রের উদাহরণই স্বপনদা দিতে চেয়েছিলেন, যেখানে বিধানচন্দ্র রায় প্রায় নাকি হাঁটতে বসেছিলেন। এই নিয়ে বিতর্ক হয়েছে, মোহাম্মদ ইসমাইলের নাম না করে উদাহরণটা দিলেন। আমি যেহেতু উনি নাম করেননি, আমার মনে হলো নামটাও ইতিহাসের ক্ষেত্রে জরুরি। কিন্তু বারবার আমার দাদা ঠাকুরের কথা মনে পড়ছিল, ওই পরিবর্তনটা বুঝতে গেলে, মানে 5-এর দশকে কি হতো আর আজ কি হচ্ছে, একটা বড় তফাৎ হয়ে গেছে। দাদা ঠাকুর লিখেছিলেন যে আমি ভোটের লাগিয়া ভিখারি সাজিনু ফিরিনু গো দাঁড়ে দাঁড়ে। এই বাংলাতে আগে একটা শব্দবন্ধ আমাদের ছোটবেলা অবধিও চলতো, ভোট ভিক্ষা। এখনও সব ভিক্ষার দিন গেছে। ভোটের দিন দিনে দুপুরে যেটা চলে, গোটা দিন ধরে আজকে ত্রিপুরায় যেটা চললো সেটা হচ্ছে ভোট ডাকাতি। আবার বুক ফুলিয়ে ডাকাতির আগে ডাকাতির হুমকি, সেটাও শুনলাম, টিভিতেই দেখলাম। শুধু বাংলাকেই বা দোষ দেবো কেন? 1 সপ্তাহ আগে ত্রিপুরায় দেখলাম মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে পাশে বসিয়ে বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত মঞ্চের ওপর থেকে বলছেন যে বিরোধী প্রার্থীদের যেখানেই দেখা যাক দৌড় করাতে হবে, কোনো কার্টেসি নয়, কোনো মার্সি নয়। ভাবুন, গণতন্ত্রকে গলা টিপে মারার গর্বিত ঘোষণা, এবং তাতে মুহুর্মুহু হাততালি পড়ছে। যাই হোক, এই দুর্ভাগ্যের আবহে আমার পরের বক্তা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়। শুভ সন্ধ্যা। প্রথমেই আমি সুমন দে মহাশয়কে ধন্যবাদ জানাবো একটা অত্যন্ত প্রয়োজনীয় আলোচনার উপস্থাপনা করায়। এবং আজকে আমি আমার বক্তব্য শুরু করার আগে এখানে যারা উপস্থিত আছেন সব বক্তাদের শুভেচ্ছা জানিয়ে আমি 2-4 কথা বলতে চাই। আজকের এই যে সভা, এটা ঠিক বিতর্ক সভা নয়, এটা আলোচনা সভা। এবং আমার ধারণা আজকের এই শব্দবন্ধের মধ্যে যে কথাটি বলা হয়েছে তার সত্যতা সম্বন্ধে আমাদের কারোরই কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আমার সামান্য বক্তব্যের মধ্যে নির্বাচনে হিংসা নিয়ে 2-4 কথা বলবো এবং আমাদের রাজ্যের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ রাখবো।
রাজনীতিতে যে হিংসা বা ব্যক্তিগত হানাহানি কিছুদিন ধরে চলছে সে নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ আমি রাজনীতির জগতের লোক নই। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের আবশ্যিক শর্ত। এই নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেই কারণে সংবিধানের ৫০ অধ্যায় পার্ট 15-এ বিস্তারিত ব্যবস্থা করা আছে। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিককে, চিফ ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক একজন উচ্চ ক্ষমতাসম্পন্ন সাংবিধানিক ব্যক্তিত্ব, যার নিয়োগ ও অপসারণ সংবিধান প্রক্রিয়া মেনেই করতে হয় এবং সংবিধানের ৭৩তম ও ৭৪তম সংশোধনীর ফলে এই একই নির্বাচনী প্রক্রিয়া পঞ্চায়েত এবং লোকাল সেলফ গভর্নমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। এটা সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে। রাজীব গান্ধীর আমলে এই সংশোধনীটা এটা বলা বাহুল্য যে সাংবিধানিক নির্বাচনী প্রক্রিয়ায় হিংসার কোনো স্থান নেই। এখানে একটা কথা পরিষ্কার করে দিতে চাই আমি, আমাদের এই বৃহত্তম গণতান্ত্রিক দেশে নির্বাচনী কর্মকাণ্ড কিন্তু সম্পূর্ণভাবে সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত। এটা কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, পার্লামেন্টারি ইন ফর্ম, মানে সাংবিধানিক গণতন্ত্র সংসদীয় ধাঁচে। অনেক সময় আমরাকে এটা ভুল করে বিলেতের ধাঁচে সংসদীয় গণতন্ত্র বলি, কিন্তু বিলেতের মতো এখানে সংসদ সর্বেসর্বা নয়। এখানে আমাদের সংসদ হলো সংবিধানের সৃষ্ট এবং সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত। এদেশে নির্বাচনের প্রতিটি ব্যাপার সংবিধান নিয়ন্ত্রিত এবং এই কারণেই আমাদের দেশে নির্বাচনের পুরোটাই চালিত হয় নির্বাচন কমিশন এবং আদালতের দ্বারা, যারা আসলে সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনারা এই জন্য দেখে থাকবেন অনেক সময় আদালত চেষ্টা করে যে নির্বাচনে যাতে হিংসা বন্ধ করা যায়। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে যারা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাদের একটা হলফনামা দিয়ে জানাতে হচ্ছে যে তাদের বিরুদ্ধে কোন কোন ফৌজদারি মামলা হয়েছে, আছে কিনা। সেটা আদালতের নির্দেশের ফলেই সম্ভব। এখনও আদালতে একটা মামলা চলছে যেখানে আদালত চেষ্টা করছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তারা যেন আদালতে নির্বাচনে দাঁড়াতে না পারেন, কিন্তু সরকার পক্ষ আদালতের এই আদেশের বিরোধিতা করছে এবং ঠিক সাড়া দিচ্ছেন না। এটা তো হলো সাংবিধানিক রূপরেখা। এরপর 1957 সালের কথা অনেকেই বলেছেন, বলাটা খুব স্বাভাবিক। এই 57 সালের ঘটনা, যেখানে বিধানচন্দ্র রায় তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় হারের মুখে এসেছিলেন মোহাম্মদ ইসমাইলের কাছে। এটা কিন্তু আমাদের জানা দরকার, তখন কিন্তু বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রী হিসেবে জনপ্রিয়তায় ও ভাঁটা পড়েনি বা তার কর্মদক্ষতা নিয়েও কোনো সন্দেহ ছিল না। কিন্তু তা সত্ত্বেও এই ব্যাপারটার উদ্ভব হয়েছিল কেন, সেই সময় বিরোধী শক্তির একটা প্রবল উপস্থিতি ছিল আমাদের রাজনীতির মধ্যে। সেটা আস্তে আস্তে ম্রিয়মাণ হয়ে আসছে, সেটা আমি দেখাচ্ছি কয়েকটি উদাহরণ দিয়ে। 57 সালের পর 67 সাল এলো, তখন আমরা দেখলাম প্রফুল্লচন্দ্র সেন এবং অনুতুল্য ঘোষ, তখন বিধানসভা লোকসভার নির্বাচন একসঙ্গেই হতো, দুজনেই পরাজিত হলেন এবং জনগণের কি স্বতঃস্ফূর্ত উল্লাস সেই পরাজয়তে। এবং পশ্চিমবঙ্গে প্রথম অকংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হলো। আমার মনে আছে সেই সময় দড়ি টানাটানিতে কংগ্রেস সরকার যাননি। তারা কংগ্রেসের যারা নেতা ছিলেন, বিশেষ করে অতুল্য ঘোষ বলেছিলেন যে যারা নির্বাচনে জিতেছেন তারা সরকার গঠন করুক। তারা সরকার গঠন করলেন। তারপরে 1972 সালের একটা নির্বাচন হলো। সেই নির্বাচনের কথা অনেকে বলেননি কেন আমি জানি না। আমার ধারণা, আমি তখন যথেষ্ট, আমার যে বয়স হয়েছে, আমি তখন সবে ওকালতিতে ঢুকেছি। সেই নির্বাচনে আমরা দেখলাম প্রথম নির্বাচনে হিংসার ব্যাপক প্রয়োগ, পুলিশ দিয়ে দাঁড় করিয়ে ভোট লুট করা হলো। এটা প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম শুরু হলো
সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে। আমার মনে আছে তরুণ সেনগুপ্ত একজন নামকরা বামপন্থী নেতা ছিলেন, তিনি দমদমে প্রায় 70,000 ভোটে পরাজিত হয়েছিলেন। অত ভোটারই তখন ছিল না। বেশিরভাগ জায়গায় নির্বাচন দুপুরের পর আর গড়ায়নি, এবং রিগিং শব্দটা সেই প্রথম বাংলা ভাষায় তখনই এসে গেল, রিগিং শব্দটা, যেটা আজকাল আমরা প্রায় শুনি। বামপন্থী দল সঙ্গত কারণেই বিধানসভা বয়কট করেন, কিন্তু জ্যোতি বসু একটি অদ্ভুত ব্যাপার করলেন। তিনি চিরকালই বিলেত যেতে ভালোবাসেন। তিনি বিলেতে গিয়ে প্রচার করতে আরম্ভ করলেন যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র ধ্বংস হচ্ছে। তিনি কি ভাবতেন, কি বামপন্থীরা কি ভাবতেন যে গ্রেট ব্রিটেন আমাদের গণতন্ত্রের অভিভাবক? আমি জানি না, আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত ঠেকেছিল। এর পরে এলো জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভার পতন, মানুষ কংগ্রেসের থেকে সরে এলো, এবং এই 1977 সালে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো সেখানে কংগ্রেস ভরাডুবি হলো। যে সিদ্ধার্থ রায় 1972 সালে এরকম দুর্দণ্ড প্রতাপে নির্বাচন করলেন, ইতিহাসের এমনই পরিহাস, 1977 সালে নির্বাচনে তিনি দাঁড়াতেই সাহস করলেন না, দাঁড়ালেন না, এবং কংগ্রেস সেই থেকে ক্ষমতাচ্যুত হলো পশ্চিমবঙ্গে। আজও কংগ্রেস এককভাবে কোনো ক্ষমতায় আসেননি, কোনোদিন আসতে পারবেন কিনা আমি জানি না, ভবিষ্যতের কথা আমি বলতে পারবো না। তবে 72 সাল থেকে 77-এর পর আর আসেননি। পশ্চিমবঙ্গে 77 সালে বামফ্রন্ট সরকার এলেন, জনসমর্থনের জোরেই এসেছিলেন, কিন্তু ক্ষমতায় এসেই বামফ্রন্ট সরকার তাদের পূর্বতন সরকারের ধারাকে একটু অন্যভাবে অনুসরণ করতে লাগলেন। ওরা ইলেকটোরাল রোলে ব্যাপক কারচুপির আশ্রয় নিলেন। তখনকার দিনে সেটা হতো, কেন তখনকার দিনে সচিত্র ভোটার আইডেন্টিটি কার্ড ছিল না। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়, সেই মামলায় আমি সক্রিয় ভূমিকা নিয়েছিলাম। এখানে জাস্টিস সব্যসাচী মুখার্জি আমাদের ফেভারে অর্ডার দিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে আমরা হেরে যাই, কিন্তু সেই মামলায় কতগুলো হেরে গেলেও কতগুলো জিনিস কিন্তু আমাদের যা বক্তব্য ছিল পরে সেটা প্রতিষ্ঠিত হয়। যেমন ধরুন সচিত্র ভোটার কার্ড, ইলেকশন কমিশনের একটু সক্রিয় ভূমিকা পালন, কেন্দ্রীয় বাহিনীর দ্বারা আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখভাল করা নির্বাচনের সময়, সেটা কিন্তু ওইসব মামলা ওইসব আমাদের সংগ্রামের জন্যই হয়তো হয়েছিল। তারপর 1977 সালে 2011 অবধি সুদীর্ঘ 34 বছরের নির্বাচনে আমরা বামপন্থীদের আমলে ব্যাপক হিংসার দেখেছি, এবং এটাও দেখেছি এই যে নির্বাচন হিংসা হয়েছিল সেই সময় এর বিরুদ্ধে অত্যন্ত সংগ্রামে ব্রতী ছিলেন আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই সংগ্রামের কথা আমরা ভুলিনি। তারপরে 2011 সালে বামফ্রন্ট সরকারের পতন হলো, কিন্তু তারপরে কি হলো দেখুন, 34 বছরের যে বিশ্ব রেকর্ড বামফ্রন্ট সরকার করেছিলেন, 2019 সালের নির্বাচন, লোকসভার নির্বাচনে একটি কেন্দ্রেও তারা জিততে পারলেন না। খালি একটি কেন্দ্রে তারা তাদের জামানতটা রাখতে পেরেছিলেন। 2021 সালের নির্বাচনে একটি আসনেও তারা জিততে পারলেন না। এই প্রথম বিধানসভা পশ্চিমবঙ্গে হলো যেখানে কোনো বামপন্থী নেই। 34 বছরে যদি তাদের রেকর্ড করে থাকেন, এটাও এক ধরনের রেকর্ড। এবং এই যে ইতিহাসের শিক্ষা, যে নির্বাচনে হিংসাকে কাছে যদি আপনি গণতন্ত্রকে বলি দেন, গণতন্ত্রও কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। তৃণমূলের আমলেই একই হিংসার পুনরাবৃত্তি আমরা দেখছি। 2021 সালে নির্বাচনের হিংসা নিয়ে এখনও হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা চলছে। 2018 সালে পঞ্চায়েতে নির্বাচনী হিংসা তো স্বীকৃত সত্য, সবাই স্বীকার করছেন। এবং আমরা শুনলাম একজন আমার বক্তা বললেন যে আমাদের 19শে ডিসেম্বর 2021 সালে নতুন ইতিহাস, নতুন দিগন্তের সূচনা হবে, হিংসা মুক্ত নির্বাচন হবে, হলেই ভালো। সুতরাং এই যে সমস্ত হিংসার ব্যাপারে নির্বাচনে যেভাবে হিংসাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে,
এই ব্যাপারে আমি একটা উইনস্টন চার্চিলের একটা উক্তি আপনাদের কাছে পড়ে শোনাবো আমার বক্তব্য শেষ করার আগে। উইনস্টন চার্চিল যে খুব গণতন্ত্রপ্রেমী মানুষ ছিলেন তা নয়, কিন্তু তিনি লিখেছেন অত্যন্ত সুন্দরভাবে। আমি তার কথা উদ্ধৃতি দিয়ে বলছি। At the bottom of all tributes paid to democracy is the little man walking into a little booth with a little pencil, making a little mark on a little bit of paper. No amount of rhetoric or voluminous discussion can possibly diminish the overwhelming importance of the point. তিনি বলতে চেয়েছেন, এই চার্চিলের কথা আমরা সুপ্রিম কোর্টে উদ্ধৃত করেছে মহিন্দর সিং গিলের মামলায়। বলতে চেয়েছেন সাধারণ মানুষের অধিকারকে সম্মান করাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা। আমরা অনেক আশা নিয়ে 19শে ডিসেম্বরের দিকে তাকিয়ে থাকব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জাস্টিস গাঙ্গুলি। বিশেষ করে ধন্যবাদ যে ভোটের সন্ত্রাস এবং কারচুপির ইতিহাসটা খুব সংক্ষেপে একটা রেখাচিত্রের মাধ্যমে এই আলোচনায় তুলে ধরার জন্য। কিন্তু দেখুন, সুষ্ঠুভাবে ভোট করানো বা না করানোর রাজনীতির নীতি নির্ধারকদের যে ভূমিকা, সেটা বারবার জাস্টিস গাঙ্গুলি বলছেন, কিন্তু আরেকটা ভূমিকাও তো আছে, পুলিশ এবং প্রশাসনের একটা ভূমিকা থাকার কথা। যেমন আজকের ঘটনা, আমি বারবার এই জন্য ফিরছি যে আজকে ত্রিপুরার ভোট এবং গোটা দিন ধরে ত্রিপুরায় বহু সন্ত্রাসের ঘটনায় একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করলো ত্রিপুরা পুলিশ প্রশাসন। বিরোধী দলের প্রার্থী এবং পোলিং এজেন্টরা মার খেলেন, প্রতিবাদে বহু থানা এবং মহকুমা শাসকের দফতর ঘেরাও হলো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছলো যে একেবারে নজিরবিহীনভাবে ভোট চলাকালীন সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিল যে আরও 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কিন্তু শাসন ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো কি আদৌ নিরপেক্ষ পুলিশ প্রশাসন চায়? একটা ছোট্ট গল্প বলি আমাদের অভিজ্ঞতা থেকে। 9-এর দশকের কলকাতা পুরো ভোট হলেই তখন বোমাবাজিতে মধ্য কলকাতা একেবারে উত্তাল হতো। লালবাজারের তৎকালীন ডিসিডিডি স্পেশালকে ভোটের ঠিক আগে বিশেষ দায়িত্ব দিয়ে মুচিপাড়া থানায় পাঠানো হলো যে এলাকা শান্ত রেখে তিনি নির্বিঘ্নে সুষ্ঠু ভোট করাবেন। ভদ্রলোক রাজনৈতিক রং না দেখে, দল না দেখে এলাকায় যত দাগি দুষ্কৃতী আছে প্রত্যেককে হাজতবন্দি করে সম্ভবত প্রথমবার আমাদের জ্ঞানে যে বোমার ধোঁয়াহীন মধ্য কলকাতায় পুরো ভোট করালেন। নাগরিক সমাজে ধন্য ধন্য পড়ে গেলেও আইপিএস ভদ্রলোককে তার পরের বেশ কয়েকটা ভোটে লালবাজার কন্ট্রোল রুমের বাইরে আর সরকার বের করেনি। কাজেই প্রশ্নটা ফিরে ফিরে আসে যে শাসক কি সত্যিই নিরপেক্ষ পুলিশ প্রশাসন চায়? যাই হোক, আমার পরের বক্তা এই যে ভদ্রলোকের গল্পটা বললাম, জানি না প্রকাশ্যে এখন তিনি স্বীকার করবেন কি না, কিন্তু সেই আইপিএস নজরুল ইসলাম। সঞ্চালক মহাশয়, ভদ্রমণ্ডলী, আলোচনার বিষয় বেলাগাম হিংসায় শাসকের মন্ত্র, পেশি বলে ভোট হলে মৃত গণতন্ত্র। পেশি বলে ভোট হলে যে গণতন্ত্র মৃত, এ ব্যাপারে কোনো মতপার্থক্য থাকতে পারে না। শ্রদ্ধেয় জাস্টিস গাঙ্গুলি চার্চিলের যে কথাটা বললেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে, সে কথাটার খুব সোজা অর্থ যে একজন সাধারণ ভোটার যদি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে ফিরে এসে নির্বিঘ্নে থাকতে পারে, তবেই গণতন্ত্র। আমাদের দেশে এই জিনিস নাই, অর্থাৎ গণতন্ত্র মৃত। কিন্তু প্রথম যে বাক্যটা আছে যে বেলাগাম হিংসায় শাসকের মন্ত্র, এটা আমি মানতে পারছি না। কারণ আমি নরওয়ে, আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা, এরকম পৃথিবীর 23টা দেশের নাম বলতে পারি যেখানে শাসকরা হিংসার পথ নিয়েছেন। এরকম ইতিহাস আমাদের জানা নেই। অর্থাৎ মন্ত্র নয় বেলাগাম হিংসা। কিন্তু হ্যাঁ, আমি মানতে রাজি আছি যদি আপনি আমাদের দেশের কথা বলেন বা আমাদের রাজ্যের কথা বলেন, এখানে আমাদের শাসক যারাই ইতিমধ্যে বলা হয়েছে যে তারা হিংসায় বিশ্বাসী। দেখুন, এখানে ত্রিপুরার যে পৌর ভোট হচ্ছে সে কথা বলা হলো।
আমি পৌর ভোট দিয়ে শুরু করছি। অন্য জায়গায় 15 সালে ভোট হলো, আমার ডোমকল পৌরসভার ভোট হয়েছিল 17 সালে। আমি একজন নির্দল প্রার্থীর ইলেকশন এজেন্ট ছিলাম। গুন্ডাদের কথা কি বলবো, থানার সাব ইন্সপেক্টর ইউনিফর্ম লাগিয়ে তাতে নেম প্লেট জুড়ে বিরোধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বলছিলেন যে শাসক দলকে ভোট দিতে হবে, নালে বাড়ি ছেড়ে চলে যাও, ভোটের 15 দিন পর ফিরবে। প্রার্থী আমাকে ফোন করলেন, আমি গেলাম, লোকের সঙ্গে কথা বলে যখন বুঝলাম সত্য ঘটনা, আমি থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ জানালাম, অফিসারের নাম বললাম। সে অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয়নি। কিন্তু আমি যেই থানা থেকে বেরিয়ে আসলাম, রাস্তায় শাসক দলের প্রার্থীর নেতৃত্বে গুন্ডারা আমার গাড়ি আটকে আমার ড্রাইভারকে, আমার সঙ্গে লোককে বেধড়ক পিটাই করলো এবং আমাকে হাত ধরে টানাটানি করলো, পাশে নিয়ে এসে গলা কাটতে গেল এবং চট থাপ্পড় মারবো এরকম দেখালো। এরকমভাবে ঘন্টা দুয়েক হেনস্থার পর পুলিশ আসলো এবং পুলিশের লোকের অবস্থা দেখলে, আমি পুলিশে অনেক দিন কাজ করেছি, সেই যে শাসক দলের প্রার্থী তার প্রায় হাতে পায়ে ধরে আমাকে তার মধ্যে থেকে বের করলো। বের করার পর আমি আবার থানায় গেলাম, আবার আমি লিখিত অভিযোগ জানালাম প্রার্থীর নাম দিয়ে, কিন্তু আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি, আশা করি কোনোদিন হবে না। ভোটের দিন কি হলো, শাসক দলের গুন্ডারা গিয়ে বিরোধী প্রার্থীকে যারা ভোট দিতে পারে তাদের হুমকি দিল। সেই হুমকি অগ্রাহ্য করে যারা ভোটের লাইনে এসে দাঁড়ালো, আমার চোখের সামনে তাদেরকে বোমা মারতে আমি দেখেছি, আমার চোখের সামনে গুলি করে লাইনে ফেলে দিতে আমি দেখেছি। আমি পুলিশের কাছে গিয়েছি, যারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে শাসক দলের গুন্ডা, পুলিশকে বলেছি, পুলিশ যেন কিছু শোনেনি, অন্যদিকে তাকিয়ে চলে গিয়েছে, কোনো ব্যবস্থা নেয়নি। তারপর এই গুলি বোমা খাওয়ার পরেও কিছু ভোটার যখন বুথের ভিতর ঢুকলো, তখন হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে বুথের ভিতরে থাকা অস্ত্রধারী গুন্ডা বোতাম টিপে তার ভোটটা দিয়ে দিল। আমি প্রিজাইডিং পুলিশ অফিসারকে বললাম, তারা যেন কিছু শুনতে পাচ্ছে না, বোবা কালা লোক, কোনো ব্যবস্থা নেয়নি। আমি এটা নিয়ে পরবর্তীকালে সকলকে জানিয়েছিলাম, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি আমার প্রার্থীকে ইলেকশন পিটিশনের কথা বলেছিলাম, কিন্তু প্রার্থী বলল আপনাকে যে এরকম করছে, তারপর আমি পিটিশন করলে আমি এই গ্রামে থাকতে পারবো? পিটিশন করতে রাজি হননি, যদি করতেন তাহলে হয়তো কিছু হতো। এটা গেল পৌরসভার ভোট। বনগাঁ নিয়ে কি হয়েছে বলেছেন, বীরভূম নিয়ে কি হয়েছে নেতারাই এখন স্বীকার করছেন। পঞ্চায়েত ভোটে আসুন 18 সালে, বিডিও অফিস, এসডিও অফিসের সামনে উন্নয়নরা কোদালের ডামাট, বন্দুক, বোমা নিয়ে দাঁড়িয়ে গেল। কেউ নমিনেশন পেপার ফাইল করতে আসলে তাকে কোদালের ডামাট দিয়ে হাত পা ভেঙে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। সঞ্চালক বললেন সংখ্যাটা, মোট আসন সংখ্যা 3টে স্তরে 58,792, 20,698টা সিটে এক শাসক দল ছাড়া কেউ প্রার্থী দিতে পারেনি। 34 নয়, 35.26%। সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট সেই ভোট বাতিল করেনি, কিন্তু মন্তব্য করেছিল যে তৃণমূল স্তরে গণতন্ত্র কাজ করছে না। তারপরে 21 সালের বিধানসভা ভোটের কথা আপনাদের সদ্য মনে আছে। হাইকোর্টের আদেশ অনুসারে মানবাধিকার কমিশন একটা রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টের 13 পৃষ্ঠায় ডিজির কয়েকটা পরিসংখ্যান ছিল। তাতে দেখা যাচ্ছে যে ভোট পরবর্তী 49 দিনে 29টা হত্যা, 12টা বলাৎকার বা যৌন হেনস্থা, 341টা গুরুতর জখম, 940টা অগ্নিসংযোগ লুটতরাজ এবং
562টা ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এর ফল কি হচ্ছে? অন্য দলের গুন্ডা বদমাশরা, অন্য দলের লোকরা এখন স্বীকার করছেন যে শাসক দলে চলে যাচ্ছে। শাসক দলে থাকলে পুলিশ কেস দেয় না, শাসক দলে থাকলে তোলা যায়। কিন্তু সব তোলাবাজ একসঙ্গে হয়ে গেলে কি হয় তার উদাহরণ বোধহয় আপনারা দেখছেন এই ক্যানিংয়ে, দেখছেন রাজগঞ্জে, নাজিরগঞ্জে, দুবরাজপুরে। ক্যানিংয়ে নিহত নেতা স্ত্রী তো লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ করেছে যে তার স্বামীকে তার দলের লোকেরাই খুন করেছে। এবং দুবরাজপুরে বেআইনি বন্দুক নিয়ে যেন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে কি ভারত চীন যুদ্ধ হচ্ছে, বন্দুক হাতে করে এম করছে, টিভি চ্যানেলে আমি দেখেছি। এবং এই যে তারা নিজের দলের লোকের সঙ্গে যুদ্ধ করছে, জেলা নেতা টিভিতে স্বীকার করেছেন যে দুই পক্ষই আমাদের। পুলিশের লোকেরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না কেন? টিভিতে যেমন আমরা দেখছি, পুলিশের লোকেরা তো দেখছে, তো ফুটেজ দেখেই তো তাকে কেস করা যায়, অ্যারেস্ট করা যায়। আমার মনে হয় অন্য কারণ থাকতে পারে যে তার বিরুদ্ধে কেস করলাম, তারপরে দুদিন পরে নেতা যদি বলে কেসটা চাপা দিতে হবে। আমি হিয়ালি করছি না, মানস ভূঁইয়া কংগ্রেস নেতা মার্ডার কেসের আসামি ছিলেন। পুলিশ তার বিরুদ্ধে এমন অকাট্য প্রমাণ জোগাড় করেছিল যে তিনি হাইকোর্টে এসে বেল পাননি। কিন্তু যেই তৃণমূলে যোগ দিলেন সব প্রমাণ হাওয়া। দুয়মিচে সাহেব চার্জশিটের নামই এলো না। বিমল গুরুংয়ের নাম আপনারা জানেন, যখন বিরোধী পক্ষ ছিলেন 156টা মামলা, পুলিশ খুনের মামলা, ইউএপিএ ধারার মামলা। যেই তিনি বললেন দিদি আপনার সঙ্গে আমি আছি, অমনি পুলিশ পাহারায় পুলিশ মন্ত্রীর সঙ্গে কলকাতায় বসে মিটিং করছেন এবং সরকার সেই মামলাগুলো তুলে নিচ্ছে। গণতন্ত্র বাঁচবে? সঞ্চালক মহাশয় বললেন হিংসার ঘটনা যে আগে ঘটেনি তা নয়। মুচিপাড়ায় আমি তখন সদ্য এসেছি, কমিশনার আমাকে দায়িত্ব দিয়ে বললেন যে আগের বার বোমা পড়েছে, গুলি চলেছে, পুলিশের বদনাম হয়েছে, বন্ধ করতে হবে। আমি সব দলের নেতাদের নিয়ে কথা বললাম যে দেখুন, কাউকে যদি আমি বাধা টাধা দিতে দেখি পুলিশ ভ্যানে তুলবো, কেস করব। কিন্তু কাউকে যদি বোমা ছুটতে দেখি, গুলি করতে দেখি, একদম গুলি করে ফেলে দেব, তারপর জিজ্ঞেস করব কোন দলের লোক, নাম কি। আমি ভোট করিয়েছি, একটা বোমা পড়েনি, একটা গুলি চলেনি। এবং আমি দাবি করছি পুলিশ যদি না চায় ভোটে রিগিং হতে পারে না। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যদি না চায় ভোটে রিগিং হতে পারে না। সেদিন যিনি বিরোধী প্রার্থী ছিলেন ভোটে জেতার পর সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে নজরুল ইসলাম ডিউটিতে না থাকলে আমি জিততে পারতাম না, আমার ক্ষতি করেছিলেন। কিন্তু আরও দুঃখের বিষয় কি জানেন, সে নেতা এখন দল বদল করে পার্থবাবুদের দলে আছেন এবং আমার মতো কাজ যারা করেন তাদের সমর্থন করেন না। যারা অন্যটা কাজ করে, যা করলে তিনি জিততেন না, তখন সেই কাজ যারা করে তাদের কাজকে সমর্থন করেন, তখন প্রচণ্ড দুঃখ হয়। দেখুন, এবং তারপর থেকে আমি কিন্তু আরও 18-19 বছর চাকরি করেছি, আমাকে কোনো দিন আর ভোটের ডিউটি দেওয়া হয়নি। শাসকরা রিগিং করতে সাহায্য করে না, এমন অফিসারদের পছন্দ করে না, যার জন্য গণতন্ত্রের মৃত্যু হয়। এবং সেটা আন্তর্জাতিক সমীক্ষাতেও ধরা পড়ে। আপনারা জানেন যে লন্ডনের একটি এনজিও EIU প্রতি বছর প্রতিটা দেশের যে পলিটিক্যাল প্রসেস এবং প্লুরালিজম, পলিটিক্যাল পার্টিসিপেশন, পলিটিক্যাল কালচার, সিভিল লিবার্টিজ এবং ফাংশন অফ গভর্নমেন্ট দেখে 0 থেকে 10 নম্বর দেয়। 21 সালে আমাদের নম্বর হচ্ছে 6.61। 8 নম্বরের উপর পেলে গণতন্ত্র হয়, আমরা ত্রুটিপূর্ণ গণতন্ত্র। সুইডেনের ভিডেম ইনস্টিটিউট 2021 সালের রিপোর্টে বলেছে যে 2019 সাল থেকে ভারত আর ডেমোক্রেসি নয়, ইলেক্টেড অটোক্রেসি। আমাদের মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, ভোটে জিতে আসে সত্য, কিন্তু আসার পরেই তারা
প্রশাসনের উপরের দিকে এবং জাস্টিস গাঙ্গুলি আছেন বিচার বিভাগের উপরের দিকে নিজেদের লোক নিয়ে এসে নিরপেক্ষতাটা নষ্ট করে দেন। তারপরে আপনি যদি প্রধানমন্ত্রীর অন্যায় কাজের বিরোধিতা করেন, মুখ্যমন্ত্রীর অন্যায় কাজের বিরোধিতা করেন, যার অনুপ্রেরণা ছাড়া কিছু হয় না, তাহলে তারা বলছে যে আমরা দেশ বিরোধী বা আমরা রাজ্য বিরোধী, এবং বিরোধী পক্ষকে তারা কণ্ঠরোধ করতে চাইছে, গণমাধ্যমকে তারা ভয় দেখাতে চাইছে এবং তার ফলে গণতন্ত্রের মৃত্যু হচ্ছে। আমরা যদি আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, আমি বলছি যে আন্তর্জাতিক সমীক্ষায় শুধু এখানে সুমনবাবু সঞ্চালনায় এই সভায় বলা হচ্ছে না, আন্তর্জাতিক সমীক্ষাতে ভারত গণতন্ত্রকে এখন ত্রুটিপূর্ণ গণতন্ত্র বা ইলেক্টেড অটোক্রেসি বলা হয়। আমরা যদি ডেমোক্রেসি আনতে চাই তাহলে আমাদেরকে আরও বেশি সোচ্চার হতে হবে এবং নিরপেক্ষ সৎ লোকদেরকে ক্ষমতায় আনতে হবে। নমস্কার। ধন্যবাদ নজরুল সাহেব। আমি একটা জায়গায় সামান্য দ্বিমত হয়েছি, তার কারণ হ্যাঁ ঠিকই, আবার একমত হয়েছি নজরুলদার সঙ্গে যে কানাডা, আইসল্যান্ড এবং ইউরোপের অধিকাংশ দেশে নির্বাচনী সন্ত্রাস সেটা কার্যত শূন্য, বললে লোকে বুঝতে পারেন না। কিন্তু একই সঙ্গে 2012 থেকে 16 সময়সীমার মধ্যে পরিসংখ্যান বলছে যে ল্যাটিন আমেরিকায় 18% নির্বাচনে ওই নির্বাচনী সন্ত্রাস, আমাদের চেনা শব্দটা, অতি চেনা শব্দটা, তার প্রয়োগ দেখা গেছে। এশিয়াতে 39% এবং দক্ষিণ আফ্রিকাতে 38% নির্বাচনী সন্ত্রাস দেখা গেছে। সুতরাং মারাত্মক। তবে হ্যাঁ, নজরুলদা বলছিলেন যে প্রশাসন অদক্ষ হলে এবং পক্ষপাত দুষ্ট হলে কি কি ভয়ঙ্কর পরিণতি হয়। সত্যিই তো, এত বছর নানা পদে পুলিশ কর্তার ভূমিকা পালন করার পর নজরুলদা নিঃসন্দেহে আমার সঙ্গে একমত হবেন যে প্রশাসন অদক্ষ এবং পক্ষপাত দুষ্ট হলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আর এই ভয়ঙ্কর পরিণতির সাক্ষী কিন্তু বারবার নজরুলদা নিজের জন্মভূমি মুর্শিদাবাদ থেকেছে। আরও একেবারে স্পেসিফিক্যালি যদি বলি, তার নিজের জন্মভিটে ডোমকল। 2008 সালে শেষ দফার পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র মুর্শিদাবাদে একদিনে মৃত্যু হয়েছিল 19 জনের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল 231 জনকে। আর তার ঠিক 5 বছর আগে যদি যাই, 2003 সালের পঞ্চায়েত ভোটে ওই মুর্শিদাবাদে প্রাণ হারিয়েছিলেন 45 জন। সে বছর পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে মৃত্যু হয় 76 জনের। সুতরাং আমাদের এই রাজ্য ভোটের মাসুল গুনেছে রক্তাক্ত মৃতদেহের বিনিময় বারবার। দুর্ভাগ্য যে সেই ট্র্যাডিশন থেকে আমরা আজও মুক্ত হতে পারিনি। খানিকক্ষণ আগে পার্থ ভৌমিক অবশ্য আশার আলো দেখিয়েছেন। যাই হোক, আমার পরের বক্তা তরুণ সিপিএম নেতা সায়নদীপ মিত্র। নমস্কার, শুভ সন্ধ্যা। সঞ্চালক সুমন বাবু, যারা বক্তা আছেন এবং দর্শকদের আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ফিলিপিন্সের একটি ঘটনার উদাহরণ দিয়ে আমার কথা শুরু করতে চাইছি। ফিলিপিন্সের শাসক ছিলেন ফার্দিনান্দ মার্কোস। 20 বছর ফিলিপিন্সের মানুষ অপ্রতিরোধ্য গতিতে তার শাসন প্রত্যক্ষ করেছেন। এই ফার্দিনান্দ মার্কোস তার এই 20 বছরের শাসনকালে দেশের অর্থনীতির এক একটা অংশকে 8 জন শিল্পপতির হাতে তুলে দেন একচেটিয়া নিয়ন্ত্রণের অধিকারের মাধ্যমে। এদেরকে গ্যাংস অফ অক্টোপাস বলা হতো। আর সরকার এই যে 8 জনের হাতে এই গোটা ক্ষমতা তুলে দিল, তাদের লাভের গ্যারান্টি সরকার গ্রহণ করল। আর এর বিনিময়ে ফার্দিনান্দ মার্কোসের পরিবার $10 বিলিয়ন পেল। আসলে কথাটা আমি এই কারণে উল্লেখ করলাম, রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতার যে গভীর বোঝাপড়া এবং তার মাধ্যমে দেশের সম্পদ লুট করার মধ্যে দিয়ে যে ব্যক্তিগত লাভ তৈরি হয়, সেই ব্যক্তিগত লাভ পাওয়ার সাফল্যের অন্যতম শর্ত হলো, যেটা ফিলিপিন্সের মানুষ প্রত্যক্ষ করেছিল 20 বছর ধরে, চূড়ান্ত স্বৈরাচার এবং কখনোই ভোট হতে না দেওয়া, যাতে মানুষ তার রাগের ক্ষোভ বহিঃপ্রকাশ সেগুলো ঘটাতে না পারে। এখন এই ফিলিপিন্সের ছায়া সেটাই 10 বছরের পশ্চিমবাংলায় আর এখনকার ত্রিপুরায় প্রলম্বিত হচ্ছে কিনা, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যে গণতান্ত্রিক কাঠামোর মৌলিক কথা, সেই গণতান্ত্রিক কাঠামোয় অন্তত পশ্চিমবাংলায় তার নিয়ন্ত্রণ যে শাসক দলের হাতে আছে, সেই শাসক দল যদি একটা ব্যক্তি
এবং পরিবারের নিয়ন্ত্রণে পুরোটাই পরিচালিত হয়, তাহলে হয়তো এইরকমভাবেই স্বৈরতন্ত্রের কণ্ঠস্বর শুনতে পাওয়াটাই আমার কাছে মনে হয় স্বাভাবিক। আজকের পশ্চিমবাংলায় ব্যক্তি অনুশাসন পরিণত হচ্ছে দলীয় অনুশাসনে, আর সেই দলীয় অনুশাসনের নিগড় সেটা নিয়ন্ত্রণ করছে বাংলার সমাজ, বাংলার রাজনীতিকে। আর স্বাভাবিকভাবে স্বৈরতন্ত্রের প্রবণতা বা এই ব্যক্তি অনুশাসনের নিগড়, এটা এই মনোভাবটা কখনোই বিরোধিতা মানে না, ভিন্ন মত মানে না, সমাজের কোনো অংশের স্বাধীন অস্তিত্ব মানে না। দখল, দখল আর দখল, এটাই তার একমাত্র দাবি। আর এই নিরুপদ্রব দখলের রাজনীতি বা তার শর্ত একমাত্র হলো নির্বাচন, কিন্তু সেই নির্বাচনটা গণতন্ত্রহীন, বিরোধীহীন, বিরোধী শূন্য নির্বাচন। 2011 সালের পর থেকে যে নির্মম গণতন্ত্রের আত্মসমর্পণ, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা বাংলার মানুষ প্রত্যক্ষ করছি। লোকসভা, বিধানসভা থেকে শুরু করে স্থানীয় স্তরের সমস্ত নির্বাচন, লোকসভা নির্বাচনে শাসকের বেলাগাম হিংসার আমি নিজে সাক্ষী আছি, আমি সেই কথায় যাচ্ছি না, কিন্তু লোকসভা বিধানসভায় বলা হয় এটা ব্যতিক্রমী ঘটনা। আর সেই ব্যতিক্রমী ঘটনা বা ওই অজুহাতটাই একটা সামগ্রিক চেহারা পায় এই স্থানীয় স্তরের নির্বাচনগুলোতে। 2011 পট পরিবর্তন হলো, আর 2013 সালে হাতে খড়ি শুরু হলো নির্বাক গণতন্ত্রকে সাক্ষী রেখে 6272টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের শাসনতন্ত্র, স্বৈরতন্ত্র সেটা দাপিয়ে বেড়ালো। কিন্তু এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রাস্তা, এটাও কিন্তু নিষ্কলঙ্ক ছিল না। প্রায় 5 দফার নির্বাচনে গণতন্ত্রের উৎসবে 24 জন নিরীহ বা রাজনৈতিক কর্মী তারা খুন হলেন নৃশংসভাবে। এরপর এলো 2015 পৌরসভা নির্বাচন, 92টা কলকাতা শহরের নির্বাচন সহ। পৌরসভা নির্বাচন মানে সাধারণভাবে শহরের নির্বাচন। সেই নির্বাচনে আপনার মিডিয়া বা প্রযুক্তির যে নজরদারি থাকে তাকে অতিক্রম করেও 82টা আসনে কোনো বিরোধী রাজনৈতিক দলকে তৃণমূল কংগ্রেস শাসক দল তারা প্রার্থী দিতে দেয়নি। আর শাসক দল আর এই দুষ্কৃতী তাদের যৌথ পেশিবল নির্বাচনের দিন আমরা 2015 পৌর নির্বাচনে প্রত্যক্ষ করেছিলাম। আর এই শাসক দুষ্কৃতির যৌথ পেশিবলে সেদিন শুধু কিন্তু গণতন্ত্র কমায় যায়নি, একজন পুলিশ কর্মীকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনা আপনাদের সকলের মনে থাকবেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, বিধাননগরের মতন আধুনিক শহর, তার পৌর নির্বাচন, সেখানে একজনের পর একজন মিডিয়ার কর্মী আক্রান্ত হচ্ছে, আর এবিপি আনন্দের পর্দায় প্রতি মিনিটে আমরা ব্রেকিং নিউজ দেখছি। 2013 থেকে হাতে খড়ি শুরু হলো, আর 2018 সেটা একটা রেকর্ডের জায়গায় পৌঁছে গেল, রেকর্ড ব্রেক করে ফেললো। 34% আসন, 20,276টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই শাসক দলের স্বৈরতন্ত্র, শাসক দলের পেশি, হিংসা, বেলাগাম তারাই দাপিয়ে বেড়ালো। ওখানেও কিন্তু ওই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়টা সেটাও নিষ্কলঙ্ক হলো না। 46 জন মানুষ গোটা নির্বাচন প্রক্রিয়ায় তারা খুন হলো, শহীদ হলো, মারা গেলেন। ভিন্ন মতের ঠাঁই নেই, এই মনোভাব থেকেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তার দলের কর্মীদের কাছে টার্গেট বেঁধে দেন 100% পঞ্চায়েতেই জিততে হবে, তাহলে গণতন্ত্রের অন্তর্জলী যাত্রা ঠেকানোটা খুবই কঠিন। পার্থবাবুদের নন্দীগ্রাম মনে আছে, কিন্তু উনি শুভেন্দু অধিকারীকে ভুলে গেছেন। 1 মার্চ এবছরের শুভেন্দু অধিকারী বক্তৃতা করে বলেছেন যে নন্দীগ্রামে চটি পড়া পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে তারাই পাঠিয়েছিলেন। আমি সে কথায় যাচ্ছি না। তৎকালীন তৃণমূলের যুগপুরুষ, আজকে পার্থবাবুদের অস্বস্তির অন্যতম কারণ, সেই শুভেন্দু অধিকারী তিনি তার অমোঘ বাণী শুনিয়েছিলেন যে বিরোধী শূন্য করতে পারলে পঞ্চায়েত 5 কোটি টাকা প্রত্যেক পঞ্চায়েতকে দেওয়া হবে। তাহলে শাসকের এই মন্ত্রেই বেশি বলে ভোট হয় আর গণতন্ত্রের মৃত্যু হয়। আমাদের দুর্ভাগ্য, রাজা আসে রাজা যায়, শুভেন্দু অধিকারীরা জামা কাপড়ের রং বদলায় কিন্তু দিন বদলায় না। তৃণমূল এবং বিজেপির অনেক বিষয় কমন টিউনিং আছে, কিন্তু এই নতুন টিউনিংটা আমি শুনলাম যে তৃণমূল এবং বিজেপির উভয় দলের রাজনৈতিক অধঃপতনের কারণ বামপন্থী বেনজল বা সিপিআইএমের বেনজল। আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হয় যে তৃণমূল, পশ্চিমবাংলার তৃণমূলের সবচেয়ে স্কলার স্টুডেন্ট সেটা হলো ত্রিপুরার বিজেপি।
2018-এ তৃণমূল কংগ্রেস 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, যোগ্য উত্তরাধিকার। সেই বিজেপি ত্রিপুরায় 96%, 2018-এ ত্রিপুরায় পরিবর্তন হলো, আর বিজেপি 96% আসন, প্রথম পঞ্চায়েত নির্বাচন সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো। পেশি শক্তির মাস্টার স্ট্রোক কাকে বলে দেখুন। ত্রিপুরায় এমন রাজনৈতিক সন্ত্রাস হয়েছিল যে একটা লোকসভার আসন নির্বাচন কমিশনকে বাধ্য হয়ে ভোট ডেফার্ট করতে হয়, পিছিয়ে দিতে হয়, কারণ সেখানে সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করা যায়নি। আজকে যে ত্রিপুরার পৌরসভা নিয়ে এত আলোচনা, গণতন্ত্রের আমরা সমাধি দেখলাম, ন্যাক্কারজনক কলঙ্কজনক ঘটনা। এই ত্রিপুরার আজকের এই পৌরসভা নির্বাচন, এটাও কিন্তু দীর্ঘদিন ধরে বকেয়া ছিল। সেখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকারগুলো পায়নি, পৌর পরিষেবা পায়নি। অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে সেই পৌরসভাগুলো তো ত্রিপুরায় দীর্ঘদিন নিয়ন্ত্রণ করা হয়েছিল। আপনি যদি চোখ বোঝেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওই কপি পেস্ট পশ্চিমবাংলা আর ত্রিপুরার। ওই বলছিল সুমনদা, অদ্ভুত সমাপতন। পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে, আর ত্রিপুরার এই পৌরসভা নির্বাচনে বিজেপি 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে। আসলে বিজেপি গোটা দেশ জুড়ে যে গণতান্ত্রিক এবং স্বয়ংশাসিত প্রতিষ্ঠান, তার গণতন্ত্রগুলোকে লুট করতে এখন সিদ্ধহস্ত, বদ্ধপরিকর। আপনি রিজার্ভ ব্যাংক, আপনি নির্বাচন কমিশন, আপনি সিএজি, আপনি সিবিআই, মহিলা কমিশন, বিচার ব্যবস্থা, শিক্ষা ও গণতান্ত্রিক যা সব প্রতিষ্ঠান, এই স্বয়ংশাসিত প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণ কায়েম করে সেখানকার গণতন্ত্র লুট করার যে সামগ্রিক পরীক্ষাগার, তার একটা ক্ষুদ্র ল্যাবরেটরির নাম হলো এই ত্রিপুরা। আমি মনে করি যে আসলে তৃণমূল কংগ্রেস বা বিজেপি উভয়ই কাঠামোগতভাবে গণতন্ত্রকে মানে না, তাই নাগরিক সচেতনতাতে তারা স্বস্তি বোধ করে না। এই কারণেই গণতন্ত্রে হিংসা ও পেশি শক্তির বেলাগাম দাপাদাপি। তবে আমার ভরসা আছে, বিশ্বাস আছে, না পার্থবাবুদের হাত ধরে নয়। আমরা জানি না যে পার্থবাবুরা গণতন্ত্রের এই পুনরুত্থান ঘটাতে পারবেন কিনা, বিশ্বাস হয় না। 19 তারিখ আবার প্রমাণ হবে। কিন্তু আমি মনে করি আমাদের দেশের গণতন্ত্রের শিকড় অত্যন্ত গভীরে, আর এই কোণঠাসা গণতন্ত্রকে আবার ফিনিক্স পাখির মতন জাগিয়ে তুলতে পারে আমাদের দেশের মানুষ। যে মানুষের উদ্দাম কলরব আপনি শুনতে পান গাজীপুর বা সিংহু সীমান্তে ওই কৃষক আন্দোলনের মধ্যে, ওই চরম ঔদ্ধত্যের ক্ষমতাশালী সরকারকে চ্যালেঞ্জ করে মানুষের গণতন্ত্র কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে। এক বুক সাহস নিয়ে এই যে মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে আনার, গণতন্ত্রকে জেতাবার যে চ্যালেঞ্জ গ্রহণ করে, আমার বিশ্বাস যে সেই সাহস, মানুষের সেই সাহস, এটা পেশিতে থাকে না, এটা কলিজায় থাকে। আপনাদের সবাইকে নমস্কার, আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সায়নদীপ। সায়নদীপকে ধন্যবাদ পরপর ইন আ নাটশেল কিছু ঘটনা বলে দেওয়ার জন্য।